আমাদের ২৮ বছরের সংসারেও আমার স্ত্রী আমার সাথে ব্যক্তিগত সুখ দুঃখ প্রকাশ করে না, এমনকি ভালো ব্যবহারটাও করে না। এখনও সে আমার যোগ্যতার প্রসঙ্গ তুলে। তাহলে সে কি করে অন্যদের সাথে নিঃস্বার্থে ভালো ব্যবহার করবে বলুন? চাকরি থেকে রিটায়ার্ড হয়েছি, বিয়ে উপযুক্ত ২ ছেলের বাবা হয়েছি, কিন্তু স্ত্রী থেকে আজ পর্যন্ত কোনো ভরসা পাইনি। ৫০ বছরের বয়সের একজন লোকের মুখে এমন কথা শুনে যে কেউ চমকাবে, আমাদের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। এতক্ষণ ধরে প্রচণ্ড রাগ আর ক্ষোভে এই মানুষটাকে অনেক দোষ দিচ্ছিলাম। আমার মা তো এক প্রকার বকাঝকাও শুরু করে দিয়েছিলেন, কিন্তু এবার এই কথা শুনে মা লুকায়িত রাগী চোখ দুটো শান্ত করে চোখ থেকে চশমাটা নামালেন। একটু নীরব থেকে ধীর কণ্ঠে বললেন, তাহলে আপনার স্ত্রী কি করে আপনার সাথেই এত বছর কাটালো? ওনার সমস্যাটা কোথায়? প্রশ্নটা করার পরেই কিছুটা থমথমে নীরবতা। আজ বিকেলে যেই পাত্রের মা আমার গায়ের রং আর আমার পরিবার নিয়ে অপমানমূলক কথা শুনিয়ে গেল, সেই পাত্রেরই বাবা উনি। স্ত্রী হয়ে এখন ক্ষমা চাইতে এসেছেন। আর ওনার ছেলে, মানে যার জন্য বিয়ে নিয়ে এসেছিল, তার নাম বিভান। ইতিমধ্যে বিভানের বাবার মুখটা গম্ভীরতার শেষ প্রান্তে টেনেছে এবং তিনি আমার মায়ের কথার জবাবে বললেন, আমার স্ত্রী প্রাচুর্যের সাথে সে আমার ২ সন্তানকে তার একার সন্তান দাবি করে, তবে আমাকে ছাড়তে পারে না বাধ্য হয়েই। সেসব বিরাট কাহিনী পরে কখনো বলবো। কিন্তু বিয়ের পরে সে ৪ বছর মোটামুটি ঠিক ছিল। যবে ওর বাবা মারা গেল, তারপরেই সব বদলে গেল। আমার সাথে কাজের লোকের মতো ব্যবহার করত। তারপর হাজার অত্যাচার সহ্য করতে করতে অবশেষে ক্লান্ত হয়ে গ্রামে একাই থাকতাম। এর কয়েক বছর পরে ওরা দেশের বাইরে চলে যায়, আর ১২ বছর ওরা দেশের বাইরেই ছিল। তারপর আবার দেশে আসলো। ছেলেরা বড় হয়ে সব যখন বুঝতে পারে, তখন তাদের বাবাকে দেখতে চায়, পাশে রাখতে চায়, বিশেষ করে বিভান। তারপর আমার স্ত্রী সন্তানদের কাছে বাধ্য হয়ে আমার ঠিকানা দেয়, আর তাদের অনুরোধেই কয়েক বছর ধরে ওদের সাথে আছি। এখন শুধু সন্তানের ভরসাতে আছি, কারণ এখনো আমার স্ত্রীর কাছে আমার কোনো দাম নেই। তাই তো আমার পছন্দকে সে এতটা তাচ্ছিল্য করে। আমার বাবা পাশেই ছিলেন। এই কথা শুনে বাবা মার দিকে আর চোখে তাকালেন। বাবাও ওনার উপর এতক্ষণ ভীষণ রেগেছিলেন, এবার যেন তিনিও কিছুটা ঠান্ডা হলেন। এর আগের কারণ হলো সব দোষ বিভানের বাবারই। আজকে আমাদেরকে বিভানের মা যে অপমান করে গেল, সেটা করার প্রশ্নই ছিল না, কারণ পাত্রের বাবা নিজেই এই সম্বন্ধে রাজি এবং তিনি আমাকে পুত্রবধূ করার ইচ্ছা পুষেছেন। সেখানে ওনার স্ত্রীর অপমান করাটা আমাদেরকে রাগিয়ে দেওয়াই স্বাভাবিক ছিল, কিন্তু কে জানতো সেই ঘরে ওনার কোনো মূল্যই নেই। আজকে বিকেলে বিভানের মা আমাকে দেখতে এসে যখন ঘরে প্রবেশ করলো, তখনই ওনার নাক ছিটকানো ভাবটা স্পষ্ট বোঝা যাচ্ছিল, আর সেটা তিনি আমাকে দেখার পরে প্রকাশ করেই ফেললেন। বিভানকে উদ্দেশ্য করে বলেছিলেন, সি, তুমি শেষ পর্যন্ত তোমার বাবার কথায় এই মেয়েকে বিয়ে করতে পাগল হলে? গায়ে রং দেখেছ? আর এটা কেমন পরিবেশ? আমাদের সাথে এটা কখনোই মানাবে না। এই সম্বন্ধে আমি রাজি নই। আশা করি দ্বিতীয়বার এই ব্যাপারে তোমাকে আর কিছু বলতে হবে না। আমার মা বাবা ওনার এই কথা শুনে রেগে গিয়েছিল। মা চুপ থাকলেও বাবা রাগে বললেন, যে ঘরে পুরুষ রেখে মহিলা সর্দার, সে ঘরে আমরাও মেয়ে দিব না। আপনাদের পক্ষ থেকে মেয়ে দেখতে চেয়েছেন, তাই দেখিয়েছি। এমন জানলে বাড়ির ভিতরেই আসতে দিতাম না। মানুষ তো অভদ্র ব্যবহার নিজেদের ঘরে দেখায়, আর আপনি তো প্রকাশ্যে। আমরা বুঝে গেছি এমন ঘরে আমার মেয়ে কেমন থাকবে। বাবার কথার প্রত্যুত্তরে বিভানের মা আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু বিভান কোনোরকম ওনাকে নিয়ে বের হয়ে গেছে। বিষয়টা নিয়ে আমার মধ্যেও বিকাল থেকে প্রচণ্ড রাগ আর খারাপ লাগা চলছিল। বেশি রাগ হচ্ছিল বিভানের বাবার উপর, কারণ তিনি আমাকে ১ বছর ধরে ভীষণ পছন্দ করেন। তিনি কি করে জেনে শুনে এভাবে আমাদের অপমানিত করালেন? তবে এখন ওনার স্ত্রীকে নিয়ে এসব শুনে বুঝলাম, না,
উনি আসলেই ছেলের জন্য আমাকে পছন্দ করেছেন, শুধু ওনার হাত দুটো বাঁধা। তবে আমাকে পছন্দ করার পিছনে একটা কাহিনী আছে। 1 বছর আগে আমার এক বান্ধবীর সদ্য সিজারিয়ান বাচ্চাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। তখন ওনাকে এদিক ওদিক ছুটাছুটি করতে দেখেছিলাম এ পজিটিভ রক্তের জন্য। কাউন্টার থেকে 2 ব্যাগ ম্যানেজ করেছেন, কিন্তু আরও 1 ব্যাগ দরকার। এদিকে উনি শহরের বৈচিত্র্য ভীষণ অজ্ঞ, সেটা স্পষ্ট বুঝেছিলাম। ঘটনার আকস্মিকতা এত দ্রুত ছিল যে উনি সাহায্যের জন্য কাউকে পাচ্ছিলেন না। তারপর উনি আমাদের কাছে আসেন। আমার সাথে ছিল আমার আরেক বান্ধবী। তার কাছে ভীষণ অস্থির গলায় রক্তের সন্ধান চাইলেন। সে রক্তের গ্রুপ এ পজিটিভ শুনেই আমার দিকে তাকায় আর জিজ্ঞাসা করে দিব কিনা। তৎক্ষণাৎ আমিও রক্ত দিতে প্রস্তুত ছিলাম। তখন 3rd ইয়ার ফাইনাল পরীক্ষা সবে শেষ হয়েছে। পরীক্ষার আগে আগে হাজার চিন্তাতে এমনি আমার খাওয়া বন্ধ হয়ে যায়। তাই তখন আমি নিজেও ভীষণ দুর্বল ছিলাম, কিন্তু সেটা ভীষণ ইমার্জেন্সি ছিল। ওনার ছোট ছেলে মানে বিমানের ছোট ভাই রুবান বাইক অ্যাক্সিডেন্ট করেছিল। কিছু না ভেবে রক্ত দিতে রাজি হয়েছিলাম। তখন তাদের পরিবারের লোকেরা এই সংবাদ শুনলেও এখানে এসে পৌঁছায়নি। তখন রক্ত দিয়ে আমিও চলে এসেছিলাম, কিন্তু উনি আমার ফোন নাম্বার রাখলেন। ভেবেছিলাম কখনো বোধহয় ফোন আর আসবে না, কিন্তু না, উনি ফোন করে পরবর্তীতে আমার কন্ডিশন জানতে চেয়েছেন আর আমার সাথে একদিন দেখাও করেন। সেদিন ওনার সাথে বেশ খানিকক্ষণ বসে কথা বলেছি। জানি না অবশেষে আমাকে ওনার বড় ছেলের জন্য কেন পছন্দ করলেন। এমনকি হুট করে একদিন বিবানকে আমার সাথে দেখা করাতে নিয়েও আসেন। তখন বিবানকে দেখে বুঝেছি সে তার বাবাকে ভীষণ ভালোবাসে। সে চোখ বন্ধ করে রাজি ছিল, কারণ সে তার বাবার পছন্দকেও সম্মান করে। আমারও বিবানকে ভীষণ ভালো লেগেছে। তারপর সেটা থেকেই হয়তো বিবান তার মাকে কিছু একটা বলে আজ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। আমি ভেবেছিলাম তার বাবা যেখানে রাজি সেখানে কার কি মতামত থাকতে পারে, বিয়ে এখানেই নিশ্চিত। কিন্তু সেই পরিবারে বিবানের বাবার সিদ্ধান্তের যে কোনো মূল্য নেই সেটা বুঝিনি, আর তারাও আগে থেকে জানায়নি এই ব্যাপারে। এদিকে বিবান আর তার মা ফিরে গিয়ে এখানে ঘটে যাওয়া কথা জানাতেই বিবানের বাবা এখানে এসেছেন ক্ষমা চাইতে। সেটার প্রসঙ্গেই উনি বাধ্য হয়ে ওনার স্ত্রী সম্পর্কে আমাদেরকে কিছুটা সত্যটা জানালেন, কিন্তু এখনও পুরো বিষয়টা পরিষ্কার করেননি। আমরা সবাই চুপচাপ বসে আছি। এমন অবস্থায় খেয়াল করলাম উনি কাঁদছেন। মা জিজ্ঞাসা করার আগে আমি বললাম, এ কি, আপনি কাঁদছেন কেন? আন্টির ব্যবহারে আমরা কিছু মনে করিনি। ওনার দাড়ি বেয়ে আসা পানিগুলো টিস্যু পেপারে আড়াল করে বললেন, আমি এই জন্য কাঁদি না, এমনকি নিজের জন্যও আজকাল কাঁদি না। আমার 2 ছেলের কথা ভাবলেই কষ্ট হয়। তাদের জীবনটাও না আবার আমার মতো হয়। আমি জানি আমার স্ত্রী বড়লোক অহংকারী কোনো মেয়েদের সাথে ছেলেদের বিয়ে দিবে। শেষ পর্যন্ত আমার ছেলেরাও আমার মতো দশায় পড়বে। আমি বাবা হয়ে এটা মানতে পারবো না। আমার বাবা ভ্রু কুঁচকে বললেন, আপনি যা বলছেন তা শুনে তো মনে হচ্ছে আপনাকে অনিবার্যভাবেই এসব মানতে হবে, কারণ আপনার কথা তো কেউ শুনবে না। বাবার কথা শুনে ওনার চোখ দুটো চকচক করে উঠল। আশার সঞ্চার করে বললেন, আমার ছেলে বিবান শুনবে। সে জানে আমার সাথে কি হয়েছে, তাই তো আমাকে এত ভালোবাসে। তাকে যা বলি সে তাই শুনবে। তার মা জায়গা না দিলেও তার তো উপার্জন আছে, কোনো সমস্যা হবে না। আমার মা বাবার দিকে তাকিয়ে বলল, আমরা জেনে শুনে এমন আগুনে মেয়েকে কি করে ফেলবো? মায়ের কথার পরপরই বাবা বলল, তুই কি চাস সুরভি? ধীর কণ্ঠে বললাম, তোমরা যা চাও তাই হবে। তবে যেই মানুষটা সারাটা জীবন প্রিয়দের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে কষ্ট পেয়ে পেয়ে এত দূরে এসেছে, সে শেষ বয়সে একটু ভালো থাকুক, এটাই চাই। ওনার ছেলেদের কাছ থেকে যেন ওনার অধিকার হরণ না হয়। আর জানোই তো আজকাল একাধিক ভালো সংসার মেয়েদের জন্য গড়ে ওঠে, আবার তাদের জন্যই ভেঙে যায়। তাই এটাও চাই যে ওনার পুত্রবধূরা ভালো হোক এবং ওনাকে নিজের বাবার মতো ভালোবাসুক। বাবা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। আমার কথার মানেটা বুঝে গেলেন। অবাক চেহারার রেশ কাটিয়ে মুহূর্তে খিলখিল করে হেসে বললেন, যান বিআই সাহেব, বিয়ের আয়োজন করেন। সাথে সাথে বিবানের বাবা আলহামদুলিল্লাহ বলে বাবাকে জড়িয়ে ধরল।
আর আমি লজ্জা পেয়ে সেখান থেকে সরে গেলাম। ওনারা এই বিষয়ে আরও আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলেন 2 দিনের মধ্যেই এই বিয়ে সম্পন্ন করে ফেলবেন। ভীষণ জাঁকজমকহীন ছোট্ট আয়োজন বিয়েটা হয়ে গেল। আমার ভিতরে ছিল অজস্র ভয়। যিনি কিনা আমাকে তুচ্ছ করে সেদিন এত অপমান করলো, আজ তারই পুত্রবধূ হয়ে ঘরে যাচ্ছি। তার উপর এখনও উনি সেটা জানেনই না। বিভান আমার ভয়কে কাটানোর বিভিন্ন চেষ্টা করছিল, কিন্তু আমার মনে ছিল অদ্ভুত চিন্তা, আবার যদি বাড়িতে প্রবেশ করতে না দেয়, বিয়ের রাতে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে তাহলে। মুখ ফুটে এগুলো বিভানকে বলেছিলাম না, কিন্তু সে বুঝেছিল। তাও কেন জানি চুপ ছিল। কিন্তু ওর উপর আস্থা রেখে আমি কিছুটা নিয়ন্ত্রণে ছিলাম, কিন্তু সেটা বেশিক্ষণ রইল না। বাড়ির গেটে গাড়ি হর্ন বাজানোর কয়েক মিনিটেই শাড়ির আঁচল হাতের মুঠোয় ধরে তেরা চোখে তাকাতে তাকাতে বিমানের মা গাড়ির সামনে উপস্থিত। ওনাকে দেখে ভয়ে আমার গলা শুকিয়ে আসছিল। আমার শ্বশুর মশাই ড্রাইভারের পাশের সিট থেকে উকি দিয়ে আমাকে বললেন, তোমাকে ধমক দিলে ভয় পেও না, অপমান করলেও কষ্ট পেও না, উল্টো তুমি একটা ধমকে 3টা জবাব দিবা, নইলে টিকতে পারবা না এখানে। মনে রেখো, এ বাড়িতে তোমারও এখন অধিকার আছে। আমার শ্বশুরের কথা শুনে আমি বিমানের দিকে হা হয়ে তাকালাম। বিমান দাঁত বের করে হেসে বলল, হা না করে গাড়ি থেকে নেমে জোরে হাঁক পারবে, সেটা ভালো কাজ দিবে। এটা শুনে আমি মুখ বন্ধ করে নড়ে চড়ে বসলাম। শ্বশুর বাবা যান বাঁচাতে গাড়ি থেকে নেমেই অন্যদিকে চলে যেতে চাইলেন, কিন্তু সেটা সম্ভব হলো না। আমার শাশুড়ি আঙ্গুল উঁচিয়ে বলল, এই কোথায় পালাচ্ছ? এখানে এসে দাঁড়াও। তারপর গাড়ির গ্লাসে লক্ষ্য করে বলল, বিমান কি হচ্ছে এসব? তোমরা বাপ ছেলে মিলে 2 দিন গুজুর গুজুর করে এই প্ল্যানিং করেছিলে? এই ছোট লোকের মেয়েকে নিয়েই আসলে এই বাড়িতে? আমার সিদ্ধান্তের কোনো মূল্যই দিলে না তোমরা। যত যাই করো, আমার বাড়িতে তোমাদের জায়গা নেই। চলে যাও, যার কথা এসব করেছো তার সাথে। এটা শুনে আমার আরও ভয় লাগছিল। বিমান আমার হাত ধরে আশ্বস্ত করলো, আর সে নেমে গেল। দেখতে দেখতে একতলার ভাড়াটিয়ারা এখানে আসলো। তারা এসে গাড়ির মধ্যে আমাকে দেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে একজন মহিলা ঠাট্টার সঙ্গে আমার শাশুড়িকে বলল, হয়ে গেল অবাধ্য। খুব তো বলতেন ভাবি, আপনার বিভান আপনার কথা ছাড়া উঠেও দাঁড়ায় না, এখন তো বিয়েও করে নিল। যাই হোক, কি আর করবেন, মেনে নিন, নইলে ছেলে হারাবেন। এই মহিলার কথাতে শাশুড়ি আরও রেগে যাচ্ছিল। তখনই বিভান মহিলার সাথে স্বাভাবিক গলায় বলল, আন্টি, গত মাস আর এই মাসের ভাড়াটা কিন্তু এখনও দেননি। বিভানের কথা শুনে তিনি একটু থতমত খেলেন। এরপর কথাটাকে না শোনার ভান করে তৎক্ষণাৎ তিনি ধীরে ধীরে সরে গেলেন। এদিকে প্রচণ্ড রাগ আর জেদে চোখ দুটো লাল করে আমার শাশুড়ি সোজা হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। বিভান আস্তে আস্তে বলল, মা, বউকে ঘরে আনবেন না? বিভানের কথার সাথে সাথে তিনি গর্জে উঠে বললেন, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। ওনার গর্জনে আমি কেঁপে উঠলাম। সামনে থেকে দেখলাম আমার শ্বশুর নিজে নিজেই আমাকে নামতে ইশারা করছে। তারপর আমি আর কিছু না ভেবে দরজা খুলে নেমে পড়লাম। আমাকে নামতে দেখে শাশুড়ি মার চোখ কপালে উঠে গেল। আমার দিকে তেড়ে আসতেছেও আসলেন না কি। আমি শ্বশুর বাবার ভরসায় এগিয়ে গিয়ে বিমানের হাত ধরে বললাম, আর কতক্ষণ এভাবে বাইরে থাকবো? আমার কথা শেষ হতে না হতেই হুঙ্কার ছেড়ে শাশুড়ি বললেন, কত বড় সাহস ছোট লোকের বাচ্চার, বিয়ে হতে না হতেই অধিকার দেখাচ্ছে। কান খুলে শোনো, এই ঘরে তোমার মতো মেয়ের জায়গা নেই। বিমান আমার কাপা হাতটা চেপে ধরে ওনাকে বলল, মা, এসব কেন বলছো? উনি বিমানের দিকে বাঁকা হয়ে তাকিয়ে বললেন, জানো না তুমি কেন বলছি? বুঝছো না তুমি? সি, তোমাকে দিয়ে আমি এটা আশা করিনি বিমান। কি আছে তোমার বাবার? তার মধ্যে তার কথাতে আর একটা ফকিন্নিকে আমার ঘরে তুলতে চাইছো? আমি এটা মানব না, কখনোই না। বলতে বলতে উনি দরজা বন্ধ করে ভিতরে চলে গেলেন। আমার শ্বশুরমশাই ভেবাচেকা চোখে এদিক ওদিক তাকাচ্ছেন। তারপর কিছু ভেবে বললেন, বিমান, চলো আমরা গ্রামের বাড়ি চলে যাই। আমি একটু অবাক হয়ে বললাম, আচ্ছা, আপনাদের বিয়েটা কি করে হয়েছিল? ওনার কথা শুনে বুঝলাম সব কিছুর মালিক উনি, তার মধ্যে আপনার উপরও বিরক্ত। তাহলে বিয়েটা কি করে হয়েছিল আর কেন হয়েছিল? আমার কথা শুনে বিমানের মুখটা মলিন হলো।
বুঝলাম সেও সেই রহস্য জানে। তাও সে বলল, বাবা ওকে বলবে? আমার শ্বশুর স্তম্ভিত গলায় বলল, চলো আমরা ওখানে বসি। আমি বিমান একসাথে মাথা নেড়ে গেটের ধারে একটা ইট সিমেন্টে বানানো বেঞ্চে বসলাম। বিমান অন্যমনস্ক। আমার শ্বশুর আস্তে আস্তে বলল, আমি মধ্যবিত্ত একটা পরিবারে কোনো রকম খেয়ে না খেয়ে দিন কাটানোর মতো সন্তান। পড়ালেখার জন্য ঢাকায় এসেছিলাম। তাদের বাসার 3 তলাতে আমরা কয়েকজন ছেলে ভাড়ায় থাকতাম। আমি 1 বছরও জানতাম না এই বাড়ির মালিকের একটা মেয়ে আছে এবং সেও তাদের সাথে 2 তলাতেই থাকে। সেবার রোজার আগে সব ছেলেরাই চলে গেল। আমি আর আমার একটা বন্ধু ছিলাম। আমরা দুজন টিউশনের জন্য ছিলাম। কয়েকদিন পরে সেও চলে গেল। সে চলে যাওয়ার পরে আমিও ভাবলাম যে চলে যাব বাড়িতে। সেদিন চলে যাওয়ার সময় ব্যাগ হাতে 2 তলায় সিঁড়িতে আসতেই অনেক চেঁচামেচি শুনলাম। তাদের দরজাটা প্রথমবার খোলা দেখলাম। ভিতরে অনেক মানুষের ভিড়। আমি ভাবলাম দেখি কি হয়েছে। ভিতরে উকি দিতেই বাড়ির মালিককে দেখি ভীষণ অস্থির চেহারায় পায়চারি করছে। সবার আড়ালে উনি আমাকে দেখে ফেললেন। আমাকে দেখে বলে উঠলেন, এই যে আমার মেয়ের জামাই এসে গেছে, এবারে ঈদটা আমাদের সাথেই করবে, তাই তো ব্যাগ গুছিয়ে এসেছে। বলে উনি এগিয়ে এসে আমার কাঁধে হাত জড়িয়ে ভিতরে নিয়ে আসলেন। আমাকে চুপচাপ কর জোরে বললেন, কেউ জিজ্ঞাসা করলে যেন আমি বলি আমি ওনার মেয়ে মাইশাকে আমি 3 মাস আগে ঘরোয়াভাবে বিয়ে করেছি। এখন কোনো প্রশ্ন করো না। তারপর 2-1 জন আমাকে জিজ্ঞাসা করলো। আমি ওনার কথা মতো মাথা নেড়ে বললাম, হ্যাঁ আমি মাইশাকে বিয়ে করেছি। কিছুক্ষণের মধ্যেই পরিবেশ শান্ত হয়ে গেল আর সবাই যার যার মতো করে চলে গেল। সবাই চলে যাওয়ার পরে আমিও চলে আসতে চাইলাম, কিন্তু আমাকে আসতে দিল না। উনি আমাকে বসালেন আর বিস্তারিত বললেন। আমাকে বললেন ওনার মেয়ে ছাড়া আর কোনো সন্তান নেই, তাই পুরো সম্পদের উপর এই এলাকার এক মাস্তানের কুনজর পড়েছে। সে এগুলো হাতানোর জন্য মাইশাকে চায়। সে আজকে এখানে এসেছিল। তখন নাকি ওনারা বাসায় ছিলেন না। দরজা খোলার সাথে সাথে ওই ছেলেরই লোকজন মুহূর্তে মাইশা নামে বদনাম রটিয়ে দিল। এলাকার লোকজন জমা হয়ে গেল। সেই সময়ই ওনারা আসেন। আর তখন সবাই বলছে এই ছেলের সাথে বিয়ে দিতে, এমনকি নানা রকমভাবে বাজে কথা বলছে। এটা বলছে কি লাভ ওনার রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ার আর শহরে মান্যগণ্য ব্যক্তি হয়ে লোকের উপদেশ দেওয়ার, যেখানে ওনার মেয়ের চরিত্রেই ঠিক নেই। তখন নাকি ওনার কিছু বলার মুখ ছিল না। এর মধ্যে ওনার স্ত্রী বলে ফেলেছে তাদের মেয়ের বিয়ে হয়ে গেছে। এসব ষড়যন্ত্র। তারপর সবাই জানতে চাইল বরকে। সে সময় ওনারা ভীষণ ঘাবড়ে গেলেন। হঠাৎ ভিড়ের মধ্যে আমাকে দেখে মাইশার বাবা এটাই ভাবলেন, চরিত্রহীন ছেলের কাছে মেয়ে দেওয়ার চেয়ে আমার মতো গরিব আদর্শবান ছেলেকে দিয়ে মেয়ের সম্মান বাঁচানো উত্তম। পরবর্তীতে তিনি আমাকে বিনয়ীভাবে তিনি বললেন মাইশাকে বিয়ে করবে। কেন জানি তখন ভদ্রলোকের দিকে তাকিয়ে মানা করতে পারিনি। পরিস্থিতি যে ঘরের মধ্যেও ভয়াবহ ছিল তখনও টের পাইনি। বিয়েটা লুকিয়ে অন্য জায়গার কাজের দ্বারা হয়ে গেলেও পরে জানতে পারি এই বিয়েতে মাইশা এবং তার মা রাজি না। মাইশার মা বিয়ে হয়ে গেছে এই জন্য বলেছিল কারণ মাইশার একজনকে পছন্দ ছিল, সেটা তার মা জানতো। কিন্তু তখন ওরা সম্মানের দিকে তাকিয়ে মুখ খোলেনি। পরেও সব ঠিক ছিল, কারণ মাইশা ও তার মা আমাকে শ্বশুরকে খুব মানত। ওনার উপরে কোনো কথা বলার সাহস নাই। আর উনি আমাকে ভীষণ পছন্দ করেন। আমার পরিবারও এই বিয়ে মেনেছিল, তবে কিছুটা কষ্ট পেত তাদের ছেড়ে শহরে আসি বলে। দেখতে দেখতে 4 বছর ভালোই গেল। এর মধ্যে আমার পৃথিবী আলো করে বিবান আর রোবান আসলো। কিন্তু চলে গেল আমার পিতৃতুল্য শ্বশুর, আর বদলে গেল আমার জীবন, আমার বউ, আমার সংসার। বলে দীর্ঘশ্বাস ফেলে উনি চোখ মুছলেন। বিবানও চুপ করে আছে। আমিও কিছু জিজ্ঞাসা করতে গিয়েও করলাম না। কিছুক্ষণ নীরব সময় অতিবাহিত হওয়ার পরে বিবান আমার দিকে তাকিয়ে বলল, আজকে আমার মা যা করলো এসব তুমি বাড়িতে গিয়ে বললে তোমার মা বাবা ভীষণ কষ্ট পাবে, তাই না? আমি হেসে বললাম, আমি বলবো না এসব, আর আমার মাও এসব শুনবে না। বিবান একটু অবাক হয়ে বলল, কেন? আমি আমার শ্বশুর বাবা এবং বিবানের অবাক হওয়া চেহারাটার দিকে তাকিয়ে বললাম, আমি যখন খুব ছোট, অল্প স্বল্প বুঝি, তখন এক বিকেলে বাইরে থেকে দৌড়ে এসে মাকে পিছন থেকে ধরে বললাম, মা
মা, ছোট চাচি তোমাকে নিয়ে রেশমির মার কাছে কি বলেছে জানো? মা হেসে বলল, মাকে নিয়ে মন্দ কথা বলেছে। আমি খুব রাগ নিয়ে বললাম, হ্যাঁ বলেছে। বলার আগেই মা আমার মুখে হাত রেখে আমাকে কোলে তুলে নিলেন। কপালে একটা চুমু খেয়ে বললেন, কেউ যদি কাউকে নিয়ে মন্দ বলে সেটা শুনতে নেই, আর শুনলেও তাকে এসে বলতে নেই। বলো, তুমি মাকে এটা বললে মায়ের মন খারাপ হবে না? তারপর তো আমি তোমার চাচির সাথে কথা বলতে চাইবো না, এমনকি ওদের ঘরের কারোর সাথে তোমাকে খেলতেও দিব না। তাহলে কি হবে বলো তো? তুমি তোমার খেলার সঙ্গী হারাবে, আর আমাদের মধ্যে ঝগড়াঝাটি হবে। কিন্তু যদি না বলো, তাহলে আমরা আগের মতোই মিলেমিশে থাকবো, আগের মতোই একে অন্যকে ভালোবাসবো। একটা কথা মনে রেখো মা, ধৈর্য ধরলে আল্লাহ তাকে সবসময় উত্তম প্রতিদান দিবে। তুমি দেখো, একদিন তোমার চাচি আবার আমার প্রশংসা করতেছে। তুমিও যখন বড় হবে, তোমার সাথে কত মানুষই অন্যায় করবে। তুমি যদি সেটা আমাকে বলো কিংবা তোমার বাবাকে বলো, তাহলে আমাদের কষ্ট হবে, আর আমরা সেই সঙ্গ ছাড়তে বলবো। তাতে তুমি তোমার একজন সঙ্গী হারাবে। কিন্তু যদি ধৈর্য ধরো, একদিন সে তোমাকে ভীষণ ভালোবাসবে, আর তোমাকে তার একমাত্র ভরসায় পরিণত করবে। আমার কথা শেষ হতে না হতেই আমার শ্বশুর বাবা আমার সামনে এসে দাঁড়ালেন। ভারী গলায় বললেন, প্রতিটা মা যদি তোমার মায়ের মতো হতো, তাহলে এত এত সংসার এভাবে ভেঙে যেত না। জানো, মাইশাও আমাকে একটা সময় মেনে নিত, কিন্তু তার মায়ের বিভিন্ন কথাতে সে আমার উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলেছে এবং ভুল বুঝেছে। সে এটা ভাবতে শুরু করে যে আমি তার সম্পত্তির ভাগ চাই। বিবান কিছু বলতে যাবে, তখনই তার ফোনের রিং বেজে ওঠে। সে আমার দিকে তাকিয়ে বলে, রুবান ফোন দিয়েছে, বলে সে স্পিকার বাড়িয়ে ফোন রিসিভ করে। ওপাশ থেকে রুবান বলল, আরে ভাই, ভাবি নিয়ে আসছো, আমাকে বলবে না? শোনো, আমি তোমাকে উপর থেকে চাবি ছুড়ছি, তুমি ভেতরে আসো, আর ভাবিকে বলো যাতে বোকার মতো না থাকে। বলে ফোন কেটে দিল। কিছুক্ষণের মধ্যেই রুবান বেলকনিতে দাঁড়িয়ে চাবিটা আমাদের দিকে ঢিল ছুঁড়ে দিল। বিমান সেটা নিয়ে দরজা খুলল। পা টিপে আমরা তিনজন ভিতরে উকি দিলাম। না, চারপাশে কাউকে দেখা যাচ্ছে না। বিমান আমার হাত ধরে রুমের দিকে দ্রুত পায়ে অগ্রসর হতেই তার মা হাতে একটা জগ নিয়ে রান্নাঘর থেকে আসলেন। আমাদেরকে দেখেই তিনি আওয়াজ করে জগটা টেবিলে রেখে আমাদের দিকে তাকালেন। উনি কিছু বলার আগে আমি ফিক করে হেসে জোরে বললাম, হাই শাশুড়ি মা, আমরা চলে আসছি। একেই বলে অধিকারের জোর। আপনি পারলেন না তো আমাদের বাইরে রাখতে। ছেলের বউকে না মেনে কোথায় যাবেন? আমার কথা শুনে উনি রাগে গর্জন করে জগটা ইচ্ছে করে এক ধাক্কায় নিচে ফেলে দিলেন। সেটার পানি ফ্লোরে ছুঁয়ে আমাদের পা পর্যন্ত এসে ঠেকল। জগ ভাঙ্গার আওয়াজে রুবান উপরতলা থেকে দাঁড়িয়ে জোরে বলল, কি হচ্ছে এখানে? আমার শাশুড়ি কাঁদো কাঁদো স্বরে রুবানকে উদ্দেশ্য করে বলল, দেখ দেখ, তোর বড় ভাই তোর বাবার কথায় রাস্তার একটা মেয়েকে এই বাড়ির বউ করেছে। বাড়িতে প্রবেশ করতে নিষেধ করেছি, তবুও কি করে চলে আসলো। এসে আবার আমার সাথে টিপ্পনি কাটছে। রুবান আমার দিকে তাকাতে তাকাতে নিচে নামলো। এসে ভালো করে দেখে বলল, এই বেচারির গায়ের রঙকে কালো পাতিলের তলার সঙ্গে তুলনা করেছিলে না? কিন্তু সে তো তোমার থেকেও ফর্সা মা। রুবানের কথা শুনে শাশুড়ির রাগ আরেকটু তীব্র হওয়ার আগে রুবান জিভ কামড়ে বলল, সি সি, এই মেয়ে আনস্মার্ট একদম। সত্যি বলছি, তাকে পাতিলের সঙ্গে অবশ্যই তুলনা করা যায়। তবে তোমাদের দুইজনকে যদি পাতিল ধরা হয়, তাহলে দুটোই এক। কিন্তু একটা মাটির চুলোয় পুড়ে ক্ষত, আর একটা 1000 টাকার জ্বালানিতে অক্ষত। রুবানের উল্টোপাল্টা কথাতে তিনি ভীষণ জোরে ধমকে বললেন, চুপ করবে তোমরা? আমি বুঝেছি, সব বুঝেছি। তোমরা সবাই একযোগ। রুবান হাত বাড়িয়ে ওনাকে ধরে কানে কানে বলল, একদম না মা, শুনো শুনো, এখন শান্ত হও। হঠাৎ রেগে ওকে তো তাড়াতে পারবে না, ভেবে সিদ্ধান্ত নিতে হবে। আসো, রুমে আসো, ওদেরকে আপাতত ওদের রুমে যেতে দাও। কি ভেবে যেন উনি রুবানের সাথে চলে গেলেন। আমার শ্বশুর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ওনার রুমের দিকে অগ্রসর হলেন, আর আমি বিবানের দিকে তাকিয়ে বললাম, মা, হঠাৎ রুবান ভাইয়ের কথায় চলে গেল কেন? বিবান হেসে বলল, যখন থেকে বাবা এসেছে আর আমি সব জেনেছি, তখন থেকে মা বাবার সাথে খারাপ আচরণ করলে প্রতিবাদ করি, কিন্তু রুবান সেটা প্রকাশ্যে করে না। তাই মা আমার থেকে রুবানের কথাকে এখন বেশি গুরুত্ব দেয়, তাকে ভরসা করে এবং বেশি ভালোবাসে। রুবান খুব চালাক, মা বাবা এবং আমাকে কৌশলে একসাথে বশ করে রেখেছে।
এখনও মাকে বুঝতে দেবে না যে আমাদেরকে একটু আগে ভিতরে আসতে সে নিজেই সাহায্য করেছে। পরিশেষে বলি, রুবান ভীষণ ভালো আর দেখো তোমাকে খুব ভালোবাসবে। আমি বিবানের আঙ্গুল ধরে মৃদু হেসে বললাম, দেখবেন আপনার মাও একদিন আমাকে মেয়ে বলে বুকে টেনে নিবে, আমাকে খুব ভালোবাসবে। বিবান হেসে বলল, হ্যাঁ, খুব শীঘ্রই সেটা হোক। আমরা সিঁড়ি বেয়ে উঠছি। বিবান এক সিঁড়ি আগে আগে আর আমি পিছে পিছে। উপরে ওঠার পরেই বিবান পিছনে তাকিয়ে বলল, সুরভি, আমার একটাই আক্ষেপ, আমার মা বাবার মধ্যে সুন্দর মিলবন্ধন। আমার মা বাবাকে যত্ন করবে, ওনার খেয়াল রাখবে, সুন্দর করে কথা বলবে, আর আমি সন্তান হয়ে সেটা দেখে পূর্ণতার ঢেকুর তুলব। জানো, আমার বাবা মাকে যতদিন একসাথে দেখেছি, আমার মা একটা দিন বাবাকে সুন্দর করে ডাকেওনি পর্যন্ত। এসবে আমার বাবা আড়ালে ভীষণ কষ্ট পায়। বিবানের কথা শুনে আমারও ভীষণ খারাপ লাগলো। সত্যি বিয়ের পরে এভাবে মানুষ থাকতে পারে? আমার শ্বশুরের মতো একটা মানুষকে কি করে আমার শাশুড়ি ভালোবাসতে পারলো না? দুনিয়ার মানুষগুলো এত পার্থক্য মানসিকতার হয় কেন? তবে যাই হোক, সেদিন আমি অনুধাবন করেছি হঠাৎ করেও কাউকে ভালোবেসে আজীবন একসাথে থাকার প্রতিজ্ঞা করা যায়, যেমনটা আমার আর বিবানের। আমি বিবানের মতো কাউকে পেয়ে সত্যি খুশি। আর বিবানও। স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকলে দুনিয়ার সব কষ্টকে হার মানিয়ে হাসতে হাসতে এক একটা বেলা কাটিয়ে দেওয়া যায়। আর এই অনুভূতিটা টের পেয়েছি পরের দিন থেকেই। হ্যাঁ, আমার শাশুড়ি আমাকে মেনে নিতে পারেনি, হয়তো পারবেও না। এমনকি আমার রান্না করা খাবারেও উনি হাত দেন না। ইনিয়ে বিনিয়ে কথা শোনানোর পাশাপাশি আমার উপরে জমানোর রাগ জিনিসপত্রের উপরে দেখান। ওনার সাথে প্রথম দিকে পাল্টা জবাব দিলেও একটা সময় এসব থামিয়ে দিলাম, কারণ সব কিছুর প্রভাব আমার শ্বশুরের উপরে পড়ে। আমাকে ছোট লোক, রাস্তার মেয়ে, বস্তির মেয়ে, বিশ্রী, খারাপ যাই বলুক, আমি মেনে নিতে পারি, কিন্তু আমার শ্বশুরকে বললে আমার খুব খারাপ লাগে। এসব কিছুর ভিড়েও আমি নিজেকে অসুখী ভাবি না, কারণ বিবান, রোবান, শ্বশুর বাবা আমাকে ভীষণ ভালোবাসে। সবাই একসাথে খাবার খেতে বসলে শাশুড়িকে যদি ডাকি, উনি তখন উকি দিয়ে আমাকে বসতে দেখলেই আর আসেন না। তাই আমিও বিষয়টা মাথায় রাখি, সবাই খাওয়ার পরে আমি একা খাই। কিন্তু উনি ওনার একার রান্না কাজের মেয়েকে দিয়ে করান। এদিকে সেই মেয়ে যা তা রান্না করে চলে যায়। এমনি একদিন সেই খাবার মুখে নিয়ে আমার চোখ মুখ হঠাৎ টক খাওয়ার মতো আকার ধারণ করে। ভীষণ বাজে রান্না। পরক্ষণে ভাবি, এসব কি করে আমার শাশুড়ি খায়। শ্বশুর বাবা বলে রান্নাঘরে গেলে আমার সাথে ওনার দেখা হবে, তাই উনি রান্নাঘরেও আসেন না। বুঝলাম কঠিন জেদ এই মহিলার। তারপর লুকিয়ে আমি রান্না করে দেই। সেই মেয়েকে বারণ করি যেন এই কথা ওনাকে না বলে, আর সেই রান্না না জেনে তিনি তৃপ্তির সাথেই খান। আড়াল থেকে এগুলো আমার খারাপ লাগতো না। মা যেমন সারাদিন আগে ভুলগুলোর জন্য বকতো, শাশুড়ির বকাগুলোকেও ঠিক সেভাবেই নিতাম। বিয়ের আগে নিজের মায়ের বকাগুলো সহ্য করার ক্ষমতা থাকলে শাশুড়ির বকাগুলো সহ্য করার ক্ষমতা থাকবে না কেন? দিন এভাবেই চলে যাচ্ছিল। ভালো মন্দ হাসি কান্নার মধ্যেও শুকরিয়া আদায় করার সময় যাচ্ছিল। আমার মা বাবা এখনও জানেন না আমার শাশুড়ি আমাকে এখনও পছন্দ করেন না। কয়েক মাস পরের কথা, হঠাৎ কয়েকদিন আমার শাশুড়িকে ভীষণ উৎফুল্ল। আমাকে এড়িয়ে গেলেও ইদানিং এত বকাঝকা করেন না, কারণ তিনি বিরাট পরিবারে রুবানের বিয়ে ঠিক করেছেন, আর রুবানও সেটাতে রাজি। তার সদ্য একটা মেয়ের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ হয়েছে, তাই তার মায়ের কথার বাইরে তার আর কোনো কথা ছিল না। বিয়ের কথাবার্তা চলাকালীন সময়ে শুনলাম ওরা রুবানকে ডুপ্লেক্স ফ্ল্যাট গিফট করবে, আর বিয়ের পরে আমার শাশুড়ি পুরাতন এই বাড়িটা সম্পূর্ণ ভাড়ায় দিয়ে সেই বাড়িতে উঠবেন। এটা নিয়ে বিভান আমাদের থাকার ব্যাপারে কথা বলতে চাইলে তিনি বলেন, তোমার ফকির শ্বশুরকে গিয়ে বলো যদি একটা কুঁড়ে ঘর দেয় তো থাকো, নয়তো রাস্তায় নামো। তার মায়ের মুখে এমন কথায় সে সবচেয়ে বেশি কষ্ট পায়, আর বলে সে যেখানে আছে সেখানেই থাকবে, কিন্তু ভাড়ায়, কারণ তিনি তো এমনিতেই এটা ভাড়া দিবেন। আমার শাশুড়ির ছোট ছেলে শ্বশুরবাড়ির প্রাচুর্যে এতটাই মগ্ন আর দিশারা হয়ে গেলেন, নিজের বড় ছেলের কষ্টটা গাড় ফিরিয়েও দেখছিলেন না। আমার বিয়ের জীবনে এটাতেই সবচেয়ে বেশি কষ্ট পেলাম, কারণ আমার স্বামী এতে কষ্ট পেয়েছে। এমনকি আমরা রুবানের বিয়েতেও অধিকার নিয়ে কোনো দায়িত্বে ছিলাম না, শুধু দাওয়াতি মেহমানের মতো গিফট দিয়ে বউ দেখে আসলাম, সেটাও শুধু রুবানের অনুরোধে। আমার শাশুড়ি অতিরিক্ত উৎফুল্ল হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ রুবানের শ্বশুরবাড়ি বিশাল প্রভাবশালী। ড্রেসের সাথে মিলিয়ে গাড়ি নিয়ে বের হন,
এমন উদাহরণের। এদিকে রুবানের বউকে মেকআপের প্রলেপে ফর্সা দেখলেও স্পষ্ট বোঝা যাচ্ছে গায়ের রং শ্যামলা বলার উপযোগী। সেটা হয়তো দামি পণ্য ব্যবহারের ফলে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেই স্থান পরিত্যাগ করলাম। রুবান খুব অনুরোধ করছিল থাকতে, কিন্তু বিবাহের আগে আমার শ্বশুরবাবা নিজেই সে অনুরোধে অমত করলেন। আমরা আমাদের বাসায় ফিরছি। বিবান আর শ্বশুরবাবার মন খারাপ। এদিকে আমারও মাথায় আমার শাশুড়ি বলা বিভিন্ন কথা ঘুরপাক খাচ্ছে। আমার গায়ের রং নিয়ে তিনি কতবার সি শব্দটা উচ্চারণ করেছেন তার ইয়ত্তা নেই। অথচ রুবানের বউকে দেখে নিজেকে পরী মনে হচ্ছিল। রুবানের বউকে নিন্দা করছি না, কিন্তু আমি লোভ জিনিসটার কথা ভেবেই কেন জানি আমার শাশুড়ির উপরে আর সম্মানটা আর ধরে রাখতে পারছি না। কতদিন এসব প্রতিপত্তি আঁকড়ে রাখবে উনি? বয়সও তো অনেক হয়েছে, এখনও কেন এসবের লোভ ওনাকে ছাড়তে পারল না? এতদিন মনে হতো একদিন উনি বুঝবেন টাকা ছাড়াও দুনিয়াতে আরও কিছুর প্রয়োজন আছে, কিন্তু না, উনি এটা কখনোই বুঝবেন না। আসলে লোভ জিনিসটাই বোধহয় এমন, মৃত্যুর আগেও পিছু ছাড়ে না। সেদিন বাড়ি আসলেও কেমন যেন শূন্য লাগছিল সব, চারদিকে শুধু খালি খালি। বিমান ভালো মন্দ কিছুই বলে না, বাবাও বলে না। চলে আসার পরেও রুবান অনেকবার ফোন করেছে, তারও নাকি সেখানে ভালো লাগছে না। রুবানের কথার জবাবে বিমান ওকে বোঝালো আস্তে আস্তে সব ভালো লাগবে। এমন করে একদিন, 2 দিন, প্রায় কয়েকদিন চলে গেল। রুবান বিমান কাউকে না জানিয়েই দেখা করে। রুবান প্রায় বাসায় আসে। এদিকে বিমান মাকে ফোন দিলে উনি রিসিভ করে বলেন এখনো সময় আছে নিজের বুঝে নিতে। এই কথা শুনলেই বিমান ফোন কেটে দেয়। বেশিরভাগ সময় কেমন আছে কথাটাও জিজ্ঞাসা করা হয় না। আমার এবং বাবার খোঁজ শাশুড়ি ভুল করেও জিজ্ঞাসা করেন না। উল্টো এই প্রসঙ্গ আসলেই উনি বিমানকে বলেন আমাদের ছেড়ে ওনার কাছে চলে যেতে। একটা সময় বিমান সেটা করাও থামিয়ে দিল, কারণ সে বাবা এবং আমাকে কখনোই ছাড়তে পারবে না। আমার শাশুড়ি এর মধ্যে এই বাড়িতেও আর আসেননি। ওনার খোঁজখবরও আজকাল বিমান রুবানের কাছ থেকে নেয়, সরাসরি নেয় না। ওনার একে ওকে ছেড়ে দেওয়ার কথা শুনে বিমান কষ্ট পায় বলে। এদিকে বিমানের মুখে যতটা শুনি তার বউ কিছুটা অহংকারী হলেও শাশুড়িকে কিছুতে কষ্ট দেয় না, এটা শুনে আমার ভালোই লাগে। যাক, উনি ভালো আছে। এর কয়েকদিন যেতে না যেতেই হুট করে আমার শাশুড়ি আমাদের বাসায় আসলেন। চোখে মুখে আরও এক ভিন্ন উৎফুল্লতা। এসে অনেকগুলো কাগজপত্র সামনে রাখলেন আর বিমানকে ডাকলেন। বিমান আসতেই উনি বললেন রুবান খুব শীঘ্রই একটা ফ্যাক্টরি করবে, জায়গা কিনে সেখানে সব কিছু সেট করবে, আর এর জন্য অনেক টাকার দরকার, যার অর্ধেক ওর শ্বশুর দেবে আর বাকি অর্ধেক আমাদের ম্যানেজ করতে হবে। ওর তো কিছুই নেই, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সম্পত্তিতে তোমাদের যা পাওনা তা ভাগ করে দেব। এই বাড়িটা সম্পূর্ণ বিক্রি করব, আর পূব বাজারে যে 2টা দোকান আছে সেগুলো বিক্রি করব। তারপর সমান ভাগ করে তোমারটা তোমাকে দিব, আর রুবানেরগুলো ফ্যাক্টরি কাজে ব্যয় করবে। ওর তো শ্বশুরের দেওয়া ফ্ল্যাট আছেই, তাই চিন্তা নাই কোনো। আর কাজটা হয়ে গেলে অল্প কয়দিনে রাতারাতি কোটিপতি হয়ে যাবে আমার রুবান। আমার শাশুড়ির সিদ্ধান্তকে বিমান কৃত্রিম হাসির সাথে মেনে নিল। বুকে চাপা কষ্ট রেখে সে তার মাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিল। রুমে এসে চিত হয়ে যে শুয়ে পড়ল। শাশুড়ি চলে যাওয়ার পরেই সব গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলো খেয়ালে রাখলাম। কখন জানি এখান থেকে চলে যেতে হয়, তারপর নতুন কোথাও উঠতে হবে। উনি বলেছিল উকিলের সাথে কথা বলে পরের দিন জানাবে। আমার শ্বশুর এসবে কেন জানি একদম ঘাবড়ালো না। উনি বলছে এই বাড়ি বিক্রি করলে উনি আমাদেরকে নিয়ে ওনার গ্রামের যে বাড়ি আছে সেখানে চলে যাবেন, কিন্তু বিমান বলছে এতে তার কর্মস্থলে যেতে ব্যাঘাত ঘটবে, তাই আশেপাশে কোথাও বাসা নিবে। পরের দিন সকাল পেরোতেই আমার শাশুড়ি আবার আসলো। এবার ওনার সাথে রুবান আর উকিল সাহেবও আছে। আজকে ওনার চেহারায় বিষণ্ণতা আর হতাশা। সোফার উপরে এক গাদা কাগজ রেখে উকিল সাহেবকে ইশারা করে বললেন ওদেরকে বিস্তারিত বুঝিয়ে বলুন। উকিল সাহেব কয়েকটা কাগজে হাত বুলিয়ে বললেন এই জায়গাটা এখনও আপনার নানা ভাইয়ের বাবার নামেই আছে। এদিকে ওনার ওয়ারিশ সংখ্যা 3 জন। এরপর যে দলিলপত্র হয়েছে সেগুলোতে প্রচুর ভুলভ্রান্তি। শুধু এটা না, এখানে আরও যে জায়গা ওনার নামে ছিল, যেটার অনেকগুলো আপনাদের নানা মারা যাওয়ার পরে আপনাদের নানু বিক্রি করে দিয়েছে, যার অনেকাংশের দাবি তার স্বামীর ভাইদের ছিল। এখন যদি পূর্ণ হিসেব হয় তাহলে এই পুরো জায়গা শুদ্ধ বাড়িটা ওরাই পাবে। আপনারা শুধুই দখল করে আছেন, আর আপনার মায়ের চাচাতো ভাইরা
এই বিষয়ে আদালতে গেলেই এটা ওনারা অনায়াসে পেয়ে যাবে। এমনকি যে জায়গা আপনাদের নানু বিক্রি করেছিল সেগুলোর মধ্যেও কয়েকটার জন্য এখনো ঝামেলা পোহাতে হবে। শুনেছি আপনার নানার বড় ভাইয়ের সন্তান বলতে কেউ নেই, তাই এটা ততটা প্রভাব নাও করতে পারে। এছাড়া ছোট জনের পরিবার যারা অস্ট্রেলিয়া থাকে, এখন তারা যতদিন থাকে ততদিনই আপনাদের রাজত্ব, এরপর সব শেষ। আর এই জায়গা এবং বাড়ি বিক্রি করা তো একেবারেই অসম্ভব। রুবান কিছুটা হতাশার সহিত উকিলের কথা শুনছিল। বিবান আস্তে আস্তে বলল, আমার কিছু দরকার নেই। আমার মায়ের সম্পত্তিতে আমার কখনোই লোভ ছিল না। রুবান আমার শাশুড়ির দিকে তাকিয়ে বলল, তাহলে আর কি, আমার কাজ পরিকল্পনা অন্যভাবে করতে হবে। আর তোমরা ছোট নানা ভাই আর মামাদের দেশে আসার অপেক্ষা করো, তারপর যা হয় আর কি। আমার শাশুড়ি স্তম্ভিত গলায় বলল, ছোট চাচা কয়েক মাস আগেও বলেছিল দেশে সম্পত্তি সংক্রান্ত বিষয় খুব শীঘ্রই মিটমাট করবেন। আমি ভেবেছি অন্য কিছু হবে, কিন্তু এখন বুঝলাম উনি এটাই বুঝিয়েছেন। আমার শাশুড়ির কথা শুনে এবার সবাই নীরব। এই বাড়ি আর 2 দোকানের ভাড়াতেই অনেক বছর আমার শাশুড়ি এ সংসারের চাকচিক্যতা ছিল। এছাড়া যা ছিল সব বিক্রি করে প্রথম দিকে আমোদ প্রমোদে শেষ করে দিয়েছেন। বিলাসিতা ফুরিয়ে যাওয়ার আগ মুহূর্তেই আমার শাশুড়ি বিদেশে আর অবস্থান করেননি, দেশে চলে আসছেন। এখন সব কিছু নিঃশেষ হয়ে গেলে তো ছেলেদের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু উনি তো আমাদের কাছে থাকবেন না, তাহলে নিশ্চয়ই রুবানের সাথে থাকবে। সমস্যা কি তাতে? আমাদের কাছে বাবা থাকবে আর রুবানের কাছে মা, দুজনেই দুজনের দায়িত্ব নেবে। আমার কেন জানি এসব শুনে খারাপ লাগছে না। বিমানকে দেখেও এমনটাই মনে হচ্ছে। সেদিন সারাদিন ওরা আমাদের বাসাতেই ছিল। এমনকি সেদিন প্রথমবার জেনে শুনে আমার শাশুড়ি আমার রান্না করা খাবার খেয়েছে। এটা আমার জন্য ভীষণ আনন্দের ছিল। এমনকি প্রথমবার আমার নাম ধরে ডেকেছে। ওনার ভিতরে চাপা কষ্ট থাকলেও আমার সাথে হাসি মুখে কথা বলেছে। কিন্তু সেদিন থাকেনি, উনি রুবানের সাথে আবার চলে গেলেন। পরের দিন হুট করে রুবানের শ্বশুরবাড়ি থেকে আমাদের জন্য দাওয়াত আসলো। ওদের বিয়ের 1 মাস উপলক্ষে একটা উৎসবের আয়োজন করেছে বাসায়। প্রথমে আমি যেতে চাইলাম না, কিন্তু আমার শাশুড়ি নিজে আমাদেরকে যেতে বলল। এটা শুনে আমি আর মানা করলাম না। ওখানে গিয়ে দেখলাম সত্যি বিরাট আয়োজন। আমরা নীরব দর্শকের মতো এসব দেখছিলাম। আমার শাশুড়ি ভীষণ সাজসজ্জার সাথে এদিক ওদিক ঘুরছেন। একটা সময় কেক কাটার পর্ব শেষ হলো। মেহমানদের খাবার দেওয়ার আগে রুবানের শ্বশুর সবার সামনে দাঁড়িয়ে রুবানকে বিয়ের সময় ফ্ল্যাট দেওয়ার বিষয়টা উল্লেখ করলেন। এরপর বললেন, মেয়ের জামাইকে বিত্তশালী সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিণত করতে উনি ওর ফ্যাক্টরি যাবতীয় খরচ দিবেন। কথাগুলো শেষ হওয়ার সাথে সাথে একজন বলল, সব আপনি দিবেন কেন? ওদের কি কিছু নেই? এই কথাটার সাথে সাথে আমি আমার শাশুড়ির দিকে তাকালাম। ওনার মুখটা ইতোমধ্যে ফ্যাকাশে হয়ে গেছে। রুবানের শ্বশুর যদিও সেটা নিয়ে জবাব দেননি, কিন্তু আমার শাশুড়ির মধ্য থেকে যে সেই কথার তীব্র রেশটা কাটছে না তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। অনুষ্ঠান এক পর্যায়ে শেষ হয়ে গেল। এখন বুঝতে পারলাম এই অনুষ্ঠানটা মূলত রুবানের শ্বশুর রুবানকে কি দিয়েছেন এবং কি দিবেন সেটা গর্ব করে সবার সামনে বলতেই আয়োজন করেছিলেন। এদিকে রুবানের বউয়ের সাথে আমার এখন পর্যন্ত ভালো করে কথা হয়নি। আমার শাশুড়িরও মুখ ভার। এবার সবাই এক হয়ে বসলাম। আরও অতিথিদের সাথে বিবানের বউ সুন্দর করে কথা বললেও আমাদের সাথে ততটা কথা বলছে না। এদিকে সে আমার শাশুড়ির কাছে গিয়ে হয়তো কিছু একটা করেছিল, কি করেছিল শুনিনি, কিন্তু হঠাৎ করে সেখান থেকে রুবানের বউকে জোরে জোরে বলতে শুনলাম, আমার বাবা এত কিছু দিয়েছে সেটা বলবে না? কি দোষ হয়েছে এতে? এটাই আপনার গায়ে লাগছে? কিন্তু আপনার কি আছে শুনি? আমাদের এখানে জায়গা না দিলে রাস্তায় ঘুরে আপনাকে খেতে হবে। কারো কাছে হাত পেতে থাকা ছাড়া কিছু করা আছে আপনার? রাগী গলায় কথাগুলো বলছে রুবানের বউ। আমার শাশুড়ি নিজের মুখ চেপে ইতিমধ্যে কেঁদে ফেলেছে। রুবান হা করে তাকিয়ে আছে, আর আমার শ্বশুর আমার দিকে বিমর্ষ চেহারায় তাকিয়ে আমার শ্বশুরের দিকে তাকাচ্ছে। এখানে যে অল্প সংখ্যক অতিথি ছিল সবাই করুণার দৃষ্টিতে আমার শাশুড়িকে গিলে খাচ্ছে। রুবানের বউ থেমে নেই। সে বলেই যাচ্ছে বিয়ের পরে এই 1 মাস যাবৎ ওনাকে কি কি দিয়েছে, রুবান কি দিয়েছে, আর এটা বলল আমার শাশুড়ি নাকি ওকে 2 পয়সার গয়না ছাড়া আর কিছুই দিতে পারেনি। এটা শুনে আমি অবাক হয়েছি, কারণ তাও তো ওকে কিছু দিয়েছে আর আমাকে তো একটা সুতোও দেয়নি। আমার শাশুড়ি বসা থেকে উঠে প্রথম রুবানের দিকে তাকালেন। রুবান মাথাটা নিচু করে ফেলল। তারপর 2 পা বাড়িয়ে উনি বিবানের দিকে এগিয়েও আবার পিছিয়ে গেলেন। সবাই ওনার দিকে তাকিয়ে আছে।
উনি পিছিয়ে আবার ডানে আমার শ্বশুরের দিকে এগিয়ে গেলেন। আস্তে আস্তে একদম ওনার পাশে দাঁড়ালেন। সবার সামনে ওনারা ডান হাতটা ধরে কেঁদে কেঁদে সবার দিকে তাকিয়ে বললেন, আমাকে কারো কাছে হাত পাততে হবে না, কারণ আমার স্বামী এখনও বেঁচে আছে। দুনিয়ার সবাই আমাকে তাড়িয়ে দিলেও এই মানুষটা আমাকে কোনোদিন ছাড়বে না। অনেক অন্যায় করেছে আমি। হ্যাঁ, আমার কিছু নেই, কিন্তু ভুল বলেছো তোমরা। আমার একজন মানুষ আছে, আস্থা করার মতো মানুষ। আজীবন আমি তাকে ঘৃণা করলেও সে আমাকে পুরো জীবন দিয়ে ভালোবাসে। শোনো তোমরা, আমি রাস্তায় থাকবো না, আমার স্বামীর বাড়ি আছে। এত বিশাল না হলেও সুখের তো অবশ্যই। নিজের আর ছেলেদের ভালোর জন্য আজীবন অন্ধ হয়ে চারদিকে ঘুরছিলাম। এদিকে অবহেলা আর যন্ত্রণায় কাতর হয়ে এই মানুষটার দিকে একবারও তাকাইনি। আর না, আমি সব ছেড়ে ওর সাথে চলে যাব। নিবে তো আমাকে তোমার সাথে? আমরা দুজন গ্রামের সেই ছোট্ট কুটিরে আবার নতুন করে সংসার করব। আমার শাশুড়ি আমার শ্বশুরের চোখের দিকে তাকিয়ে শেষ কথাগুলো বলল। আমার শ্বশুরের বুকে এত বছরের ক্ষতগুলো ওনার এক মুহূর্তেই আবেগপ্রবণ কথাতে যেন বশন হয়ে গেল। তিনিও কেঁদে ফেলেছেন, আর আমার শাশুড়ি হাত দুটো আঁকড়ে ধরেছেন। চোখের নিমেষে ওনারা একসাথে বের হয়ে গেলেন। যাওয়ার সময় আমার শাশুড়ি আমাদের সবার দিকে তাকিয়ে একটু হাসলেন। হাসিটা পূর্ণতার ছিল। সবাই নীরব। বিভান কাঁদছে। হয়তো এটা ওর চোখে প্রথমবার আনন্দের অশ্রু। রুবান কাদার মতোই ওর বউকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ। হাসি কান্না একসাথে, কিন্তু ধন্যবাদ কেন বলল আমরা কেউ বুঝলাম না, আর কেউ জিজ্ঞাসাও করলাম না। জিজ্ঞাসা করার যেন কোনো দরকারই মনে হচ্ছিল না, কারণ আমরা যে এটাই চেয়েছি, তিনি বুঝুক সন্তানের থেকেও নিজের স্বামী নামক ব্যক্তিটা স্ত্রীদের শেষ সময়ে একমাত্র ভরসার হয়। সবাই ছেড়ে গেলেও স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকলে দুনিয়ার আর কিছুর অভাব অনুভূত হয় না। আর যে স্ত্রী তার স্বামীর পরিপূর্ণ ভালোবাসা পায়, তার মতো ভাগ্যবান কেউ হতে পারে না। এই যুগে নিজের শেষ বেলা শেষ আস্থারূপে নিজের স্বামী বা স্ত্রী ছাড়া কাউকে আর আশা করা যায় না। প্রতিটা মানুষ বিয়ের জীবনে একটা চেনা কিংবা পুরোপুরি অচেনা মানুষের সাথে স্থায়িত্বের বন্ধন গড়ে, আর সেটা থেকে সময়ের গতিতে সে মানুষরা হয়ে ওঠে শেষ আস্থার, শেষ ভরসার। তাদেরকে কখনো অবহেলা করতে নেই, কখনো না।